অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন। আন্দোলনের মতো জাতীয় সনদ তৈরিতেও ঐক্যবদ্ধ থাকার আশা, কিছু জায়গায় ছাড় দেওয়ার আহ্বান। সকলকে খানিকটা ছাড় দিতে হবে। সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি তাহলে আমরা পারবো না, এটা হতে পারে না। একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করবো। আওয়ামী লীগ আমলের মতো গুন্ডা দিয়ে ভোটে জেতা যাবে না বলছে বিএনপি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। হাসিনার মতো দিনের ভোট রাতে করে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা প্রধান উপদেষ্টার। জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে বর্জনের আহ্বান। পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা রাখার পরামর্শ। পিলখানা হত্যায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। ফেসবুক পোস্টে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল টিটোকে সরালেন ট্রাইব্যুনাল। আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ। বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক। 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক, পিকআপ। চলে গাড়ি মেরামতো। পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস। লক্ষ্য পূরণের দাবি করছে ইসরায়েলও। তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, বলছেন গোয়েন্দারা। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আগামী মাসেই সনদ প্রকাশ করা হবে। আন্দোলনের মতো সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে 32টি রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। বৈঠকে আলোচনার জন্য 5টি বিষয় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশেষ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো, তবে প্রাথমিক একমত হতে পারেনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনার সকলকেই খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংশোধন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভীষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের আজকে 6ষ্ঠ দিনের যে 5টি এজেন্ডা ঠিক করা হয়েছে তার মধ্যে সকাল থেকেই 11টা থেকে রাষ্ট্রের মূলনীতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার বেশ কিছুদূর অগ্রগতি হওয়ার পরেও সেটি একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এবং কমিশন সেখানেই স্থগিত করে রেখেছে রাষ্ট্রের মূলনীতির সেই আলোচনাটি। পরবর্তীতে আবারও আলোচনা করার জন্য সে বিষয়টি রাখা হয়েছে এবং
সাংবিধানিক কমিটি বা এনসিসি বিষয় নিয়ে এর আগেও আলোচনা হয়েছে এবং আজকেও সেই বিষয়টি নিয়ে দ্বিতীয় এজেন্ডা হিসেবে আলোচনা চলছে এবং এখন আলোচনাটি চলছে এবং এখনো পর্যন্ত একমত হতে পারা গেছে। সেটি হচ্ছে জাতীয় সাংবিধানিক কমিটি বা এনসিসি যেটা ছিল সেটিকে নাম পরিবর্তন করে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে নিয়োগ কমিটি এইটি একটি নতুন নামে করার জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এবং কমিটির আরেকটি প্রস্তাবনা সেটি হচ্ছে 7 জন থাকবে এই কমিটিতে এবং এই কমিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলোকে তারা নিয়োগ দেবেন এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না সে বিষয়টি নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। তো বাকি আরও যে 4টে বিষয় আছে সেই বিষয়গুলো এখনও আলোচনার টেবিলে উঠেনি। তবে এই এনসিসির বিষয়ে এখনও বিএনপি যে জায়গায় ছিল যে তারা সেই এনসিসি গঠন করতে চায় না, সেই বিষয়টি নিয়ে তারা এখনও পর্যন্ত কিন্তু একই অবস্থানে আছে। তবে সেই অবস্থানটি কতটুকু পরিবর্তন হবে সেটি এখন দেখার বিষয় এবং বাকি আর যে 4টি বিষয় আছে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষ কীভাবে নির্ধারণ করা হবে এবং কারা থাকবেন এই উচ্চকক্ষে কীভাবে সেটি পরিচালনা করা হবে সে বিষয়টি নিয়েও আলাপ আলোচনা করা হবে এবং আজকে কতটুকু আলোচনা করতে পারবে যদি যতটুকু আলোচনা করা যাবে সেই আলোচনার প্রেক্ষিতে আগামীর দিনে জানিয়ে দেওয়া হবে যে আজকে কতটুকু ঐক্যমত হতে পারলো। তো এখনো পর্যন্ত যে কয়েকদিন 6 দিন আলোচনা হয়েছে 70-এর অনুচ্ছেদ এবং নারী আসনের 100টি আসন, এই দুইটি বিষয়ে সব রাজনৈতিক দল মোটামুটি একমত হতে পেরেছে। বাকি যতগুলো প্রস্তাব এসেছে সেই প্রস্তাবগুলোর বেশিরভাগই দ্বিধাবিভক্ত অবস্থার মধ্য থেকেই স্থগিত রাখা হয়েছে বা কোনোটি পরবর্তীতে আলোচনা করার জন্য রাখা হয়েছে এবং শেষ 2-1 দিন আলোচনা অনুষ্ঠানটি হয়নি এবং যে কারণে কমিশন বলেছে যে তাদের যে নিজ দলের সাথে আলোচনা করে যাতে তারা সেটি একমত হতে পারে এবং আলোচনার টেবিলে আসতে পারে সে বিষয়টি বলা হয়েছে এবং জুলাইয়ের মধ্যেই এই সনদ তৈরি করতে চায় কমিশন। পাশাপাশি হচ্ছে এই শুরুর দিকেই বলা হয়েছে যে যেহেতু একটি আন্দোলন করা হয়েছে সব দল মিলে এবং তারা রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে পরিবর্তন করার জন্য একমত হতে পারবে বলে আশাবাদী কমিশন এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের কথা চিন্তা না করে রাষ্ট্রের ভালোর কথা চিন্তা করে তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা করার জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে কমিশন এবং সেই বিষয়টি এখন কতটুকু একমত হতে পেরেছে সেটি দেখার বিষয়। তো এখন রাজনৈতিক দলগুলোর নেতারা তারা এসে সেই আলোচনার বিষয়বস্তু কিছুক্ষণের মধ্যে তুলে ধরবেন। ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আওয়ামী লীগের মতো গুন্ডা দিয়ে আর নির্বাচনে যেতে যাবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। আলাদা আয়োজনে তারা বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না। 24-এর গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বুধবার রাজধানীর নয়াপল্টনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, নির্বাচিত সরকার আয়োজন করবে স্থানীয় সরকার নির্বাচন, এমন কথা বলেন রিজভী। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন আওয়ামী লীগ আমলের মতো গুন্ডা দিয়ে ভোট যেতে যাবে না। মব সংস্কৃতি শেখ হাসিনা শুরু করেছিলেন বলেও অভিযোগ তার। মব যারা সৃষ্টি করেছে সে ব্যক্তিকে, যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী শেখ হাসিনা সেদিন কর্ণপাত করেন। এনসিপি নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 300 সিট পাবেন? কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দানকারী এখনো অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করে দলটি। ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেওয়ার প্রস্তাব দিয়েছে জামাত। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের ৩ সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। এই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। আমাদের প্রত্যাশা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন বিতর্কিত সেই দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। তার ভোটাধিকার থেকে বঞ্চিত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিককে বিশ্বের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। সকালে রাজধানী চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পৃথিবীতে প্রায় 700 বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্ড আমিনুল গনি টিটোর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বিতর্ক ওঠায় এই সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় নতুন করে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে আমির হোসেনকে। মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা জুলাই। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল থেকে নিয়োগ পাওয়ায় সম্মান বোধ করেছিলেন আমিনুল গনি টিটো। প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আইনি যুদ্ধের, কিন্তু তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় যত বিতর্ক। শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটো তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, খুনি, মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চান তিনি। মানসিকভাবে এমন ধারণা পোষণকারী ব্যক্তি নৈতিকভাবে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারেন কিনা বুধবার এ প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। কেননা এ নিয়ে এরই মধ্যে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হয়েছে। পরে তাকে বাদ দিয়ে নতুন করে আইনজীবী হিসেবে আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। শুনানির জন্য 1 সপ্তাহ সময় নিয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানও। পরে গণমাধ্যমে টিটো বলেন, এ ঘটনায় বিব্রত বোধ করেছেন তিনি। 36 বছরের আইন পেশায় নিজেকে নিরপেক্ষ প্রমাণের সুযোগ হারাতে হলো তাকে। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ করি। প্রসিকিউটর গাজী MS তামিম বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় স্টেট ডিফেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টিটো। এখানে বিব্রত বা অসম্মান বোধ করার কিছুই নেই। উনি মৌখিকভাবে ট্রাইব্যুনালের কাছে প্রত্যাহারের আবেদন করেছিলেন, ট্রাইব্যুনাল ওনাকে প্রত্যাহার করেছে। অপমানিত হওয়ার কথা নয়, কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাতে সেই কারণে উনি অপমানিত বোধ করছেন। কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও সাড়া দেননি শেখ হাসিনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন জানানো হয়, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশন প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চালডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগের মতো বিভিন্ন বিষয় প্রচার করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন।
প্রায় সব ক্ষেত্রে, কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি দূতাবাস ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় কমিশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ 33 দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই দাবি শিক্ষা বোর্ডের। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। দুদেশই নিজেদের বিজয় দাবি করছে। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো আরও শক্ত অবস্থানে গেছে। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরানের সরকার পরিবর্তন নয়, বরং স্থিতিশীলতা চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরদিন তেহরানের ইনকিলাব স্কোয়ারে স্লোগানে নিজেদের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানায় ইরানি জনগণ। ইসরায়েলের ধ্বংস কামনা করেন অনেকে। দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের স্থায়ী ইতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের জনগণের বীরত্ব ও প্রতিরোধই এই যুদ্ধ থামিয়েছে। তিনি জানান, ইরান শান্তি ও সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানে ইরান আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আলোচনা করতে চায়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। রাইজিং লায়ন নামের আকস্মিক এই অভিযান ইসরায়েলের যুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে এবং এটি বিশ্বের সমস্ত সেনাবাহিনী অনুসরণ করবে। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক। রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা, আর আদর্শগতভাবে আমরা এতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সহযোগিতার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে তারা 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 12 দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 700 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। 223 জনের মধ্যে 221 জনই প্রস্তাবের পক্ষে ভোট দেন। যুদ্ধবিরতির মধ্যে আরেক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানে মার্কিন হামলার গোপন গোয়েন্দা মূল্যায়ন ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ। মূল্যায়নে জানানো হয়, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলেও আক্রমণ করেছেন ট্রাম্প। এই মন্তব্য সমর্থন করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই হামলার সাফল্য প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রদ্রোহের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রশ্ন রয়ে গেছে, কে জিতল এই সংঘাতে, ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের শক্তির সামনে মাথা নত করেনি খামেনি প্রশাসন। আর আল জাজিরার প্রতিবেদন বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হলেও যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোই ছিল নেতানিয়াহুর অন্যতম বড় সফলতা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর তেহরান, তেল আবিব উভয় পক্ষই বিজয়ের দাবি করে। কৃতিত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ সংঘাতে 12 দিন শেষে বিজয়ী আসলে কোন পক্ষ, এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে তিনটি পক্ষই কিছু না কিছু অর্জন করেছে। ইসরায়েলের কোনো প্ররোচনা ছাড়া ইরানে হামলা, আবার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়া, সব মিলিয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় খামেনি প্রশাসন। এত চাপ আর নেতিবাচক প্রভাবের মধ্যেও হার মানেনি তেহরান। প্রতিবেদনে আরও বলা হয়, একদিকে আত্মরক্ষা, অন্যদিকে বিশ্বের বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা, এই দুইয়ের ভারসাম্য রক্ষায় সফল হয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের পরমাণু কেন্দ্রের পুনর্গঠনের প্রস্তুতি ছিল। এমন ঘটনার পর পারমাণবিক গবেষণা উৎপাদন ব্যাহত হবে না। 400 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হেফাজতে আছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মহল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় অর্জন সফলভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সংঘাতে জড়ানো। যুক্তরাষ্ট্রের ইরানে চালানো বিমান হামলা শুধু তেহরান নয়, পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ওয়াশিংটন একনিষ্ঠভাবে তেল আবিবের পাশে আছে। ভূরাজনৈতিকভাবে এই অবস্থান ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলের দ্বন্দ্বে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক দিয়ে বেশ কিছু অর্জন করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানতেন তেহরানের এমন একটা পথ দরকার যাতে তারা উত্তেজনার পথ থেকে সরে আসতে পারে, আবার দেশের অভ্যন্তরীণ জনসমর্থনও না হারায়। এই কারণে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানোর পর ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাস্তবিক ক্ষয়ক্ষতির প্রমাণ এখনও পুরোপুরি পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণজনিত কারণে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলেও সরেজমিনে পর্যবেক্ষণ না করা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে চিঠি দেন মার্কিন রিপ্রেজেন্টেটিভ বার্ডি কার্টার। এতে বলা হয়, প্রেসিডেন্টের মধ্যস্থতায় দ্রুত সময়ে তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। শান্তি, যুদ্ধবন্ধ ও আন্তর্জাতিক সৌহার্দ্য এগিয়ে নিতে ট্রাম্পের অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। কাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী 2,797 কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে বসানো হয়েছে সিট নম্বর। প্রস্তুত রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরীক্ষা গ্রহণের 100% প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে 2,91,241 জন। সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে 61,025 জন। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ, তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জটলা না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। এইচএসসিতেও সে ধরনের কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
চলতি বর্ষা মৌসুমে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে সবচেয়ে খারাপ পরিস্থিতি বরিশাল বিভাগে। গত 24 ঘন্টায় এই বিভাগে নতুন করে 157 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ 5 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বরিশাল জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের রেকর্ড সংখ্যক 157 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 450-র বেশি রোগী। বরিশালের 500 বেডের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ডাক্তার রিপোর্ট করছে, রিপোর্টের মাধ্যমে ডেঙ্গু ধরা খাইছে। চিকিৎসা চলে কিন্তু এই মশার দোষে এমনি জায়গায় খুব একটা বিচ্ছিরি। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে আসলে আমরা রোগী ফেরত দেই না, যত রোগী আছে তত রোগী চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে হাসপাতালের বেডে যদি আমাদের জায়গা না হয় সেক্ষেত্রে মেঝেতে থাকে, এবং যারা হাসপাতালের বেডে আছে তাদের তো নামাই দেওয়া যায় না। তো চিকিৎসা এভাবে চলছে, চিকিৎসা চলবে। এদিকে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বরগুনায়। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। চলতি মৌসুমে এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত 2500 মানুষ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বরিশাল সিটি কর্পোরেশন। আমাদের নগরবাসীর প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকে একটু সতর্ক হন এবং ড্রেনটাকে পরিষ্কার রাখতে দিন। ড্রেনে যদি ময়লাটা আটকে না থাকে, পানিটা আটকে না থাকে, তাহলে ডেঙ্গু উৎপাদন এমনিতেই বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বর্ষা মৌসুমে বরিশাল ও বরগুনায় ডেঙ্গুতে 9 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 4000 মানুষ। কনক আজাদ, সময় সংবাদ। বিস্তারিত জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আচ্ছা, হঠাৎ করে দেখলে মনে হতে পারে লঞ্চের ডেকে আর সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের চিত্র। এই হাসপাতালের যে সামনের বারান্দা রয়েছে, সেই সিঁড়ি, লিফট, সমস্ত জায়গায় এখন যেন তিল ধারণের ঠাঁই নেই রোগীদের উপচে পড়া চাপে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার মনিরুজ্জামান জানিয়েছেন, কাগজে কলমে হাসপাতালটি 500 বেডের, কিন্তু এখানে 2500 থেকে 3000 রোগী থাকে। এই মাত্রই আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য এসেছে তাতে 118 জন নতুন করে বরিশালে আজকে ডেঙ্গুতে নতুন করে শনাক্ত হয়েছে। গতকালকেও ছিল 157 জন। এই মাত্রই, অর্থাৎ আমার দুপুর 2টার দিকে যে নতুন তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেখানে 118 জন নতুন করে বরিশাল বিভাগে 118 জন শনাক্ত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত। এর বাইরে 9 জন মারা গেছেন। চলতি বছরের 5.5 মাসে 9 জন মারা গেছে। কার্যত এখন হাসপাতালে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা, বরিশাল বিভাগের সবথেকে বড় স্বাস্থ্য কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন হিমশিম খাচ্ছে, এবং এই হাসপাতালে আজকে লিফট 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ, এবং 5 তলা পর্যন্ত রোগীরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে কোনো লিফট, যেহেতু সবগুলোই নষ্ট রয়েছে। এবং হাসপাতালের যে এখানে হাসপাতালের যতগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে তারাও এখন কার্যত সেবা দিতে পারছেন না। এই হাসপাতালের যে বাথরুমগুলো রয়েছে সেখানে যাবার মতন পরিস্থিতি নেই, এবং যেখানে সেখানে ময়লা আবর্জনাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেটি স্বাস্থ্যকর্মীরা বলছেন, এখানকার যেহেতু উপচে পড়া ভিড় রয়েছে, এখানকার রোগীদের চাপ রয়েছে, ফলে তারা আসলে কার্যত কাঙ্ক্ষিতভাবে সেবা দিতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে বরিশাল বিভাগের সব থেকে বেশি ডেঙ্গু শনাক্ত হচ্ছে বরগুনা জেলাতে। সেই বরগুনা জেনারেল হাসপাতালে 65 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে, এবং এই বিভাগে বরগুনা সহ বরিশাল, বরগুনা, পটুয়াখালী লাফিয়ে লাফিয়ে এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সবার সম্মিলিত সচেতনতা, বিশেষ করে বর্ষা মৌসুমের যে লার্ভাগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেয়, সেই আহ্বানটি জানিয়েছে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য কর্মকর্তারা। আমার কাছে সবশেষ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এতটুকুই খবর ছিল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার সকালে শেরেবাংলা নগর থানায় 10ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের গাজী রকিব উদ্দিন আহমেদ,
কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। একই মামলায় হাবিবুল আওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে হামলার মাধ্যমে তাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতেই সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ তোলেন ইশরাক। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ইশরাক। গোপন সূত্রে জেনেছি, আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। আসিফ মাহমুদ কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিন রাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। এতে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনে। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কে যদি এই দশা হয় তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসা অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ এটা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক। কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা। টিএনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে পেল। টিএনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত তাহলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়তে পারে আরও 2000 কোটি টাকা।
নান্দনিকতা ও নির্মাণ সামগ্রীর মান উন্নয়নে এই ব্যয় পরিশোধের তাগাদা দিয়েছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে মূলত ব্যয় কতটা তা পর্যালোচনা করে সমন্বয়ের কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন গলদ খুঁজে বের করতে হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2024 সালে পুরোদমে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরো 2000 কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোন সহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন 5 শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয় কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি। হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন, অনেক কাজ হয়েছে, অনেক ভ্যারিয়েশনস হয়েছে, প্রচুর ভ্যারিয়েশনস, 563টা ভ্যারিয়েশনস হয়েছে। তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমার যে প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটাকে অপারেশন নিয়ে আসা। 2019 সালে নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি তৃতীয় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, দিয়েছেন গলদ খুঁজে বের করার তাগিদ। তবে ক্যাব চেয়ারম্যান জানান নিজেদের স্বার্থ ঠিক রেখেই আইনগতভাবে সমাধান করা হবে বিষয়টি। যারা এটা কস্টিং অ্যানালাইসিস করে তারা এই জিনিসগুলো আগে থেকে কেন ফোরসি করতে পারে না? হ্যাঁ, আমাদের কি জিনিস লাগবে, আমার চায়না জিনিস লাগবে না জাপানিজ লাগবে, এগুলো তো আগে থেকে বলতে পারার কথা। স্বাভাবিকভাবে তো দেরি হলে তো আমাদের কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কস্ট কিছু বাড়তে পারে, বাট সেটারও তো একটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। নট 2000 কোটি টাকা তো বাড়াটা এটা গ্রহণযোগ্য সমাধান না। আমাদের যে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট ওইটাকে জাস্টিফাই করতে হয়, তার নিয়মকানুন অনুযায়ী জাস্টিফাই করে তারপরে ফরওয়ার্ড করতে হয়। অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা কিভাবে সংরক্ষণ করা যায়। 2017 সালে তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় প্রস্তাব ছিল 13,000 কোটি টাকা। 2022 সালে তা বেড়ে হয় 21,400 কোটি টাকা। এবার নতুন ব্যয় যোগ হলে ছাড়াবে 23,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, ফেব্রুয়ারি দিকে নির্বাচনের ঘোষণা আসায় দাতা সংস্থাগুলো তাদের ঋণ ছাড় বাড়িয়ে দিয়েছে। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল ও গমের আমদানির মূল্য বাড়েনি, তবে সারের দাম কিছুটা বাড়তে পারে। চাল ও গমের মজুদ সন্তোষজনক উল্লেখ করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, খাদ্যপণ্যের সংকট যাতে না হয় সেদিকে সরকার নজর রাখছে। সরকারের নেওয়া উদ্যোগের ফলে অর্থনীতিতে আস্থা ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে যে ইলেকশনটা কবে আসে, এতে সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। এখন সেটা রাজনৈতিক অনিশ্চয়তা, তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। এটা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের রিলিজ হয়। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে AIB ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে। আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এর মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে প্রত্যাশা সরকারের। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়। বলা হয়, সবার ঐকমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত 22 জুলাই দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে আবারও আলোচনায় বসার আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। আগারগাঁওয়ে এনবিআর ভবনে অবস্থান নিয়ে জানান, আলোচনার মাধ্যমে তারা সমাধান চান। তবে এনবিআর এর বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে তারা। এ সময় বদলি প্রত্যাহারের দাবিও জানান আন্দোলনকারীরা। বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং এনটিআরসি এর রূপরেখা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন 17তম ব্যাচের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। আগের ঘোষণা অনুযায়ী সকালে সচিবালয় অভিমুখে লং মার্চ করার কথা থাকলেও তা হয়নি।
পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, সদ্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে 17তম ব্যাচের প্রার্থীকে অন্তর্ভুক্ত করে সৃষ্ট জটিলতা সমাধান করতে হবে। যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের এখন একটাই দাবি, সদ্য প্রকাশিত 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটিবার আবেদন সুযোগ চাই, কারণ 20 সালের সার্টিফিকেট সব 20 সালের ভাইও আমরা একটিবার আবেদন করতে পারি নাই। আমাদের আইনগত কোনো ঝামেলা নাই। এই দাবি সম্পূর্ণ যৌক্তিক, আমাদের আইনগত ভিত্তি রয়েছে। হাইকোর্টের রায় আমাদের পক্ষে আছে, সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে আছে, এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগের মতামত শাখার পক্ষ থেকে আমাদের পক্ষে মতামত চাওয়া হয়েছে, তারাও আমাদের পক্ষে মতামত দিয়েছে। আমাদের বিষয়ে আইনি কোনো জটিলতা নাই। 1 বছরের পরীক্ষা 4 বছরে নিয়েছে এবং আইন মন্ত্রণালয় থেকে আমাদের সপক্ষে মতামত পেশ করা হয়েছে, কিন্তু আমাদেরকে ছাড়া অন্যায়ভাবে যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা অন্যায় হয়েছে। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন 2 মোটরসাইকেল আরোহী। সকালে সদর উপজেলার বড়গাছা এলাকার সন্তোষ রায় ও তার চাচাতো ভাই ভবেশ রায় মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। তেঁতুলতলা রেল ক্রসিং পার হবার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 ভাইয়ের। নিহতরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের। আবারও হাবিবুল আওয়াল প্রসঙ্গ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাবলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জ্যাবলিন, এই মুহূর্তে আমি অবস্থান করছি গোয়েন্দা বিভাগ যেটি রয়েছে, পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ের সামনে, এবং এখানে আপনি জানেন যে আসলে আজকে সকালেই কিন্তু যিনি সাবেক সিইসি যিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি তিনি এখন কিন্তু গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন, এবং তাকে আজ সকালে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ডিএমপি কমিশনের যিনি রয়েছেন মিডিয়ার তালিবুর রহমান তার মাধ্যমে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানি যে আসলে তার নামে সারা দেশে বিভিন্ন মামলা কিন্তু হয়েছে, বিশেষ করে 2024-এর নির্বাচনের যে কারচুপি সহ যে ডামি নির্বাচন যেটি করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, তৎকালীন প্রধান কিন্তু ছিলেন তিনি নির্বাচন কমিশনের। সেই জায়গা থেকে আসলে তার নামে সারা দেশে এই নির্বাচনের কারচুপিতে এবং বিভিন্ন হত্যা মামলাতেও কিন্তু তার নাম আমরা দেখেছি। তবে ঠিক কোন মামলার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে সেটি কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো, কেননা ডিটেকটিভ ব্রাঞ্চের যিনি প্রধান রয়েছেন ডিবি প্রধান, তিনি কিন্তু কিছুক্ষণের ভেতরেই আসলে এই বিষয়ে ব্রিফিং করবেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে এখনও পর্যন্ত যেটি শেষ আপডেট রয়েছে, তিনি গোয়েন্দা বিভাগের এই কার্যালয়ে কিন্তু তাকে এই পুলিশের হেফাজতে রাখা হয়েছে কাজী হাবিবুল আওয়ালকে। এবং এর আগেও কিন্তু আমরা জানি যে গত 2 দিন আগেই আরও একজন সিইসি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টু রোডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার। সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীতমুখী অবস্থানে জামায়াত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। এবং অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্য কমিশন। আন্দোলনের মতো জাতীয় সনদ তৈরিতেও ঐক্যবদ্ধ থাকার আশা। কিছু জায়গায় ছাড় দেওয়ার আহ্বান। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।